গুড আফটারনুন সবাইকে। আর সবাইকে নমস্কার জানাচ্ছি অ্যান্ড গ্রিটিংস টু অল। আমি মাইসেলফ মোহাম্মদ ডক্টর আলিফ ইসলাম। একটা ছোটো ইন্ট্রোডাকশান আমার ব্যাপারে আমি দিতে চাই। আমি 2018-এ কেপিসি মেডিকেল কলেজ থেকে আমার MBBS পাস আউট করি। তারপরে আমি 2024-এ ডায়াবেটোলজিস্টের উপরে আমি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যান্ড ফেলোশিপ আমি কমপ্লিট করি। কারেন্টলি আমি ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটিতে অ্যাজ এ মেডিকেল অফিসার ইনচার্জ হিসেবে আমি পোস্টেড। এছাড়া আমি ক্রিটিক্যাল কেয়ার আইসিইউতে আমি জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেও আমি আছি। তার সাথে আমি কিছু ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক্সের সাথে জড়িত, যেমন অ্যাপোলো ক্লিনিক আমতলা, পিজি প্যাথ ল্যাবস অ্যান্ড মাই এমডি হেলথ। এর সাথে একটা ছোটো সেট আপ আছে আমার বাড়ির কাছেই, আমার হাসিমনগর মোল্লাঠেস, আপনারা হয়তো কাছাকাছি সবাই চিনবেন, জীবনজ্যোতি নার্সিংহোম, তার সাথেও আমি মোটামুটি জড়িত আছি। তো আজকের থ্যাংক ইউ আপনাদের সবাইকে আসার জন্য, অ্যান্ড প্লাস আমি পিএনজি হেলথকে আমার তরফ থেকে গ্রেটফুল অ্যান্ড ভেরি থ্যাঙ্কফুল জানাই যে এরম একটা প্রেজেন্টেশন দেওয়ার মতো স্কোপ আমাকে দেওয়া হয়েছে। তো আজকে যে টপিক অফ ডিসকাশন যেটা নিয়ে আমরা কথা বলতে চলেছি, যেটা হলো নাশ, যেটা হলো নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। আপনাদের কমিউনিটির মধ্যে আপনারা কম বেশি সবাই আপনারা প্র্যাকটিস করছেন। আপনাদের এই প্র্যাকটিসের মধ্যে আপনারা যেটা দেখতে পান যে অ্যাবডোমিনাল ব্লটিং, গ্যাস নিয়ে প্রচুর পেশেন্ট আসছে, গ্যাস হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, আপনারা ইউএসজি করাচ্ছেন, সেখানে ধরা পড়ছে ফ্যাটি লিভার। প্রচুর পেশেন্ট আপনাদের কাছে আসছে, ফ্যাটি লিভার আসছে, হেপাটোমেগালি নিয়ে আসছে, গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার আসছে। তার সাথে আপনারা ফিমেল পেশেন্টদের বেশিরভাগ দেখবেন যেখানে অ্যালকোহলের সাথে কোনো কিন্তু রিলেশন সেরম নেই, থাকে না, অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না। তো এই যে গ্রুপ অফ ডিজিজ, এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো যে অনেক জনের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু হয়ে থাকে। তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজেরই ওপরে আজকে আমরা কথা বলতে চলেছি। এর প্রগনোসিস যেটা আস্তে আস্তে বাড়ে, যেটা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস হয়, তারপরে সিরোসিস অফ লিভার অ্যান্ড হেপাটোসেলুলার কার্সিনোমা পর্যন্ত যেতে পারে। তো সেইটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো একটু যদি এটা চেঞ্জ করতে হবে। তো একদম প্রথমে আমরা ডেফিনেশনে যাচ্ছি। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে ডেফিনেশন কীভাবে হবে? এভিডেন্স অফ হেপাটিক স্টিয়াসোসিস। হেপাটিক স্টিয়াসোসিস প্রেজেন্ট থাকতে হবে। কিভাবে সেটা আমরা ডায়াগনোসিস করব? আমরা ইমেজিং করতে পারি, আর না হলে আমরা যেটা হিস্টোপ্যাথোলজি যেটা করি সেখানটায় কিন্তু এইটার এভিডেন্স যদি থাকে তাহলে কিন্তু আমরা ওটাকে স্ট্যাম্প করব। আর যেটা হলো একটা ল্যাক অফ সেকেন্ডারি কজ অফ হেপাটিক ফ্যাট অ্যাকুমুলেশন, মানে যে ফ্যাট অ্যাকুমুলেশন আমাদের লিভারে হচ্ছে সেটার আদার্স সেকেন্ডারি যদি কোনো কজ আমরা না পেতে পারি তাহলে কিন্তু আমরা এখানে এই ক্যাটাগরিতে আমরা এটাকে ফেলতে পারি। আর যেটা হলো লং টার্ম ইউজ অফ স্টিয়াটোজেনিক মেডিকেশনস, আর যেটা হলো হেরিডিটারি ডিসঅর্ডারে অনেক সময় এই ফ্যাট ডিপোজিশন আমাদের লিভারে হতে পারে। তিনটে মেন কার্ডিনাল সাইন্স যেটা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেমন ফার্স্ট অফ অল ইজ ওবেসিটি, মোটা যেটা আছে, সেকেন্ড ইজ ডায়াবেটিস মেলাইটাস, অ্যান্ড থার্ড ইজ ডিসলিপিডিমিয়া, যেটা আমাদের হাইপার কোলেস্ট্রেলিয়া, হাইপার ট্রাইগ্লিসেরিডমিয়া। এটা এর তিনটে সাবটাইপ হবে। একটা হলো আপনার ওবেস, যেটা ওভারওয়েটের ওপরে যেটা থাকে, আর ওভারওয়েট আছে, আর নীল এনএফএলডি। তো দিস আর দ্য থ্রি সাবটাইপস অফ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নেক্সট স্লাইডে আমরা চলে যাব। এটা হলো একটা ডিজিজ অফ কন্টিনিউয়াম। ডিজিজ অফ কন্টিনিউয়াম যেটা আমরা দেখতে পাই যে একদম প্রথমে একটা নর্মাল লিভার, তার হিস্টোপ্যাথোলজি স্লাইডে কিন্তু নর্মাল প্যারেনকাইমাল আমরা সব দেখতে পাবো। যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয় সেখানে কিন্তু প্রথমেই যেটা হয় স্টিয়াসোসিস ডেভেলপ করে। স্টিয়াসোসিস কীভাবে? হিস্টোপ্যাথোলজি স্লাইডে দেখা যাবে ফ্যাট থাকবে, ফ্যাটি লিভার থাকবে, কিন্তু ইনফ্লামেশন থাকবে না, আর হেপাটোসাইট বেলুনিং হবে না, হেপাটোসাইটসগুলো ফুলে ফুলে যাবে না। 20 to 25% অফ দ্য কেসেসে স্টিয়াটোহেপাটাইটিস যেটা সে ডেভেলপ করে, যেখানে ফ্যাটি লিভার থাকে, ফ্যাটি লিভারের সাথে ইনফ্লামেশনও হবে, তার সাথে হেপাটিক বেলুনিংও হবে। অ্যান্ড ওখান থেকে 10 to 15% অফ দ্য কেসেসে দেখা যাচ্ছে ফাইব্রোসিস ইনক্রিজ হয়ে যাচ্ছে, লিভারের মধ্যে ফাইব্রোসিস বাড়বে, তার সাথে ধীরে ধীরে ওটাকে সিরোসিস অফ লিভার অ্যান্ড হেপাটোসেলুলার কার্সিনোমা পর্যন্ত চলে যেতে পারে। কী কী রিস্ক ফ্যাক্টরস আছে? রিস্ক ফ্যাক্টরসের মধ্যে আমরা প্রথমেই তিনটে কার্ডিনাল সায়েন্স তো আমরা ডিসকাস করেই নিয়েছি। ওবেসিটি আছে, ডায়াবেটিস মেলাইটাস আছে, তার সাথে যেটা আমরা বললাম যে তিনটে সাব ক্যাটাগরিজের মধ্যে একটা লিন নন alcoholic liver disease, hepatomegaly and metabolic syndrome. These all are the risk factors for non-alcoholic liver disease.
পরেরটা যাব। এটা একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা গ্লোবালি অল ওভার ওয়ার্ল্ডে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি 25% অফ দ্য মানে 25 কেসেস আমরা কিন্তু ওভারঅল অল ওভার দ্য ওয়ার্ল্ডে আমরা কিন্তু সেটা দেখতে পাই। বাট সেখানে দেখুন ইন্ডিয়াতে একদম লাস্টে ব্লু কালারে কিন্তু 38% চলে গেছে। তো ইটস কোয়াইট অ্যালার্মিং যে এই জিনিসটা, এই ডিজিজটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর ভেতরে ভেতরে হচ্ছে, বাট আমরা কিন্তু সেইভাবে এটার ওপরে কিন্তু আমরা ধরতেও পারছি না, সেটার কিন্তু প্রপার ট্রিটমেন্টও কিন্তু হচ্ছে না। সেটা আপনারা দেখতে পাচ্ছেন মিডল ইস্ট ইউএসএ কম্পারেটিভলি ইন্ডিয়াতে কিন্তু অনেকটাই বেশি ওভারঅল ওয়ার্ল্ড থেকেও যদি দেখা যায়। নেক্সট স্লাইড আমরা চলে যাব। এক্সট্রা হেপাটিক, এটা তো লিভারের মধ্যে কমপ্লিকেশন হলো, এবার এক্সট্রা হেপাটিক মানে লিভার ছাড়া আর কী কী কমপ্লিকেশন হতে পারে একবার যাব। সেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে একদম প্রথমে যেটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস ডেভেলপ করতে পারে, করোনারি ভাস্কুলার ডিজিজ ডেভেলপ করতে পারে, কোলোরেক্টাল ক্যান্সার ডেভেলপ করতে পারে, হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, ফিমেলসদের পিসিওডি হতে পারে, স্লিপ অ্যাপনিয়া হতে পারে, অ্যান্ড সিকেডিও কিন্তু এর সাথে রিলেটেড হতে পারে। নেক্সট এবারে গাইডলাইন ফর স্ক্রিনিং আমরা কী করে করব। স্ক্রিনিং করার জন্য আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে যেটা বলা হয়েছে অল ডায়াবেটিক পেশেন্টস অ্যান্ড প্রি ডায়াবেটিক পেশেন্টসদের কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের জন্য আমাদের সেটাকে ইভ্যালুয়েট করা দরকার, নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড যেটা হলো ইভ্যালুয়েশন অফ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কী করে হবে, বাই মেজারিং বেস লাইন অ্যান্ড ইয়ারলি লিভার এনজাইম অ্যান্ড রেফার টু স্পেশালাইজ সেন্টার। এর মানে যেটা বলছে যে যারা আপনাদের ইভ্যালুয়েশন করছেন তাদের প্রত্যেক বছরে একটা ইয়ারলি লিভার ফাংশন টেস্টটাকে করাতে হবে। আর যদি আপনি দেখছেন যে পারসিস্টেন্টলি লিভার ফাংশন টেস্ট একটা ক্রমাগত বেড়ে থাকছে, সেই পেশেন্টসদের স্পেশালাইজেশনের জন্য স্পেশালিটিতে পাঠিয়ে কিন্তু স্ক্রিনিংটা করা দরকার যে এর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ডেভেলপ হচ্ছে কি। পেশেন্ট উইথ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড প্রি ডায়াবেটিক উইথ এলিভেটেড লিভার এনজাইমস, আর যাদের আলট্রাসাউন্ডে আমরা দেখছি ফ্যাটি লিভার প্রেজেন্ট আছে, তাদের কিন্তু অবশ্যই ফাইব্রোসিস ডেভেলপ হচ্ছে কি সেইটাকে কিন্তু রুল আউট করার জন্য, আর নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস হচ্ছে কি সেটা রুল আউট করার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনিং করাটা দরকার। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার অ্যান্ড ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার দুজনেই বলেছে যে নন ইনভেসিভ অ্যাসেসমেন্ট করা দরকার ফাইব্রোসিসে। ফাইব্রোসিস জেনারেলি হিস্টোপ্যাথোলজি করে আমরা কনফার্ম করি, বাট এখনকার যুগে এক নন ইনভেসিভ মানে বিনা মানে ছুঁচ ফুটিয়ে বা ভেতরে কিছু পেনিট্রেট না করে আমরা বাইরে থেকে ইমেজিং করে আমরা কতটা এই স্ক্রিনিংটা আমরা করতে পারি সেটার ওপরে কিন্তু বেশি বেশি করে জোর দিয়েছে। নেক্সট আমরা চলে যাব। তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা কার্ডিওভাস্কুলার ডিজিজের সাথে কিন্তু একদম যেটা কন্ট্রিবিউটও করে না, মানে এটা শুধু অ্যাসোসিয়েশনও না, যাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আছে তাদের কিন্তু একটা করোনারি হার্টারিয়াল ডিজিজেও কিন্তু সেটা ডেভেলপ করার জন্য বেশি টাইমও লাগে না। তো এটা নট অনলি ইট ইজ অ্যাসোসিয়েটেড, বাট এটা কন্ট্রিবিউটও করে কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য। তো সেই জন্য আরও বেশি বেশি করে আমাদের কিন্তু এটাকে ডায়াগনোসিস করতে হবে আর এটাকে ট্রিট করতে হবে। নেক্সট, নন ইনভেসিভ ওয়েতে আমরা কীভাবে অ্যাসেস করব। অ্যাসেসমেন্ট তিনভাবে হয়, একটা হলো অ্যাসেসমেন্ট অফ ফ্যাট কতটা আছে, অ্যাসেসমেন্ট অফ হেপাটিক ইনফ্লামেশন ভেতরে ইনফ্লামেশন কতটা হয়েছে, আর ফাইব্রোসিস কতটা ডেভেলপ করেছে। ফ্যাট অ্যাসেসমেন্টের জন্য আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি, স্টিয়াটোসিস অ্যাসেসমেন্ট স্কোরিং সিস্টেম আছে, সেই স্কোরিং দিয়ে আমরা কিন্তু ফ্যাট অ্যাসেস করতে পারি। কন্ট্রোল অ্যাটেনুয়েশন প্যারামিটার যেটা হলো স্যাপ, যেটা ফাইব্রো স্ক্যান আমরা বলি, ফাইব্রো স্ক্যান করা যায়। আরেকটা যেটা হলো এমআরআই PDFF, দ্যাট ইজ প্রোটিন ডেন্সিটি ফ্যাট ফ্র্যাকশন, এটা কিন্তু আপনাদের বায়োপসি করার মতো অ্যাকিউরেট রেজাল্ট কিন্তু এরা দিয়ে দেবে ফর দি অ্যাসেসমেন্ট অফ ফ্যাট কতটা কি আছে। সেকেন্ড, আমরা অ্যাসেসমেন্ট অফ হেপাটিক ইনফ্লামেশনের জন্য যেটা আমরা দেখতে পারবো CK18 লেভেল, ফাইব্রোস্ক্যান AST, দ্যাট ইজ দ্য ফাস্ট স্কোরিং সিস্টেম করে আমরা করতে পারি, আর ম্যাগনেটিক রেজোনেন্স ইলাস্টোগ্রাফি, দ্যাট ইজ MRE। আরেকটা যেটা হয় ফাইব্রোসিস 4 বেসিক্যালি একটা স্কোরিং সিস্টেম। তো এই স্কোরিং সিস্টেম তার সাথে যদি MRI দুটো কম্বিনেশন করে কিন্তু আমাদের যেটা MEFIB4 যেটা, এটা দুটো কম্বিনেশন করে কিন্তু আমরা হেপাটিক ইনফ্লামেশন কতটা হয়েছে সেটা আমরা অ্যাসেস করতে পারবো। অ্যান্ড লাস্ট, ফাইব্রোসিস যেটা অ্যাসেসমেন্ট করা যায় সেটা হলো ব্লাড বেসডও হতে পারে আর ইলাস্টোগ্রাফি হতে পারে। ব্লাড বেসডের মধ্যে কিছু কিছু স্কোরিংস আছে, ফাইব্রোস্ক্যানস আছে, অ্যান্ড আপনার এখানে APRI আপনি করতে পারেন। আর ফাইব্রোসিসের মধ্যে যেটা প্যারামিটার্সে যেটা থাকবে AST লেভেল, আপনার ALT লেভেল, এজ আর প্লেটলেট, এই কটা প্যারামিটার্স একসাথে জুড়ে একটা স্কোরিং করা যায়। সেই স্কোরিং থেকে আমরা ফাইব্রোসিস কতটা আছে সেটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো।
ইলাস্টোগ্রাফি 4 রকমের আছে, একটা হলো ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি, একটা 2D শিয়ার ওয়েভ ইলাস্টোগ্রাফি আর এমআর ইলাস্টোগ্রাফি। ইলাস্টোগ্রাফি থেকে আমরা কতটা ফাইব্রোসিস ডেভেলপ করেছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। নেক্সট স্লাইডে আমরা যাই। ডায়াগনোসিস অ্যাসেসমেন্ট অফ ফাইব্রোসিস, এটা তো আমরা ইলাস্টিসিটি যেটা বললাম তার সাথে ব্লাড প্যারামিটার্সও কিছু হতে পারে যেখান থেকে কিন্তু আমরা এটা ডায়াগনোসিস করতে পারো। ডাইরেক্ট ব্লাড প্যারামিটার্সের মধ্যে আসছে হাইলোনিক অ্যাসিড, প্রোকোলাজেন 3, মেটাপ্রোটিনিয়াস 2 অ্যান্ড টিস্যু ইনহিবিশন অফ মেটাপ্রোটিনিয়াস 1। ইনডাইরেক্ট মার্কাস কী কী হতে পারে? ইনডাইরেক্ট মার্কাস যেটা আমি বললাম যে একটা রেশিও ইন্ডেক্স থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো, এএসটি অ্যান্ড প্লেটলেট রেশিও ইন্ডেক্স অ্যান্ড ফাইব্রোসিস 4 স্কোরিং সিস্টেম থেকেও আমরা করতে পারবো। কম্বিনেশন অফ ব্লাড টেস্টও আমরা করা যাবে, ফাইব্রোমিটার টেস্ট এগুলোও করা যায়। আর ইলাস্টোগ্রাফি টেকনিক যার মধ্যেই 4-5টা আছে, ভাইব্রেশন কন্ট্রোলড আছে, পয়েন্ট শিয়ার ওয়েভ ইলাস্টোগ্রাফি আছে, অ্যাকস্টিক রেডিয়েশন ওয়েভস আছে, 2 ডাইমেনশনাল আছে, রিয়েল টাইমও আছে, অ্যান্ড ম্যাগনেটিক রেজোনেন্স ইলাস্টোগ্রাফি। এমআরইটাই সব থেকে মোস্ট কমনলি এখানে ইউজ হয়। ইলাস্টোগ্রাফির রিপোর্টটা কিরমভাবে কী হয় সেটা আমরা এখানে মোটামুটি একটা আইডিয়া পেতে পারি। ফাইব্রোসিস লিভারের কতটা কি ডেভেলপ করেছে ওখান থেকে আপনি একদম লিখতে পারেন যতটা রেডনেস হয়ে আছে তার মানে ততটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটাকে পয়েন্ট আউট করতে পারো যে ইলাস্টোগ্রাফি থেকে আমরা ডিটারমাইন করতে পারো যে লিভারের মধ্যে ফাইব্রোসিস কতটা কি ডেভেলপ করা গেছে। বেসিক প্রিন্সিপালসের মধ্যে স্টিফনেস অফ টিস্যু ডিটারমাইন্স দ্য ভেলোসিটি ট্রান্সমিশন, এটা বেসিক্যালি প্রিন্সিপাল কীভাবে কাজ করে সেটা এখানে এক্সপ্লেন করেছে। নেক্সট আমরা চলে যাচ্ছি, যত লিভারে হাই ফাইব্রোসিস ডেভেলপ করবে ততই কিন্তু পেশেন্টের মোর্টালিটি রেটটা বাড়বে। সো ইটস একটা লিনিং টাওয়ার অফ পিজার থেকে একটা ডায়াগ্রাম দেখাই যাচ্ছে, যত ফাইব্রোসিস বাড়বে তত কিন্তু পেশেন্টটা ধীরে ধীরে মোর্টালিটির দিকে বেরোবে, মানে মৃত্যুর সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু বাড়বে। নেক্সট আমরা যাই। আচ্ছা, সিম্পল পাথওয়ে একটা আমাদের মাথার মধ্যে একটা বানিয়ে নিতে হবে। আমাদের যেটা করতে হবে, পেশেন্ট যাদের এনএফএলডি আমরা আছে আমরা সেটাকে রুল আউট করব অ্যাডভান্স ফাইব্রোসিস অ্যান্ড ব্লাড প্যারামিটার্স দিয়ে। যদি দেখা যাচ্ছে বিলো কাট অফ লেভেল 88 to 95% হয় তার মানে তার রিস্কটা লো আছে। লো রিস্ক থাকলে আমরা পেশেন্টকে ছেড়ে দেবো না, আমরা পেশেন্টটাকে বলবো আবার কেন যেন ফলো আপ করে, বারবার করে ব্লাড প্যারামিটার্স দিয়ে আমরা কিন্তু ওটাকে ফলো আপ করবো। সেকেন্ড, যদি ইন্টারমিডিয়েট আর হাই স্কোর থাকে তাহলে কিন্তু আমরা ইলাস্টোগ্রাফির দিকে যাব, পেশেন্টটাকে বলবো আপনি একটা ইলাস্টোগ্রাফি স্ক্যান করান। সেখানে যদি ইন্টারমিডিয়েট হয় ইলাস্টোগ্রাফির রেজাল্টটা তাহলে কিন্তু আমরা বায়োপসির দিকে যাব। আর যদি হাই হয় তো অবভিয়াসলি সেটা তো ফাইব্রোসিস হয়েই গেল, আমাদের ফার্দার আরও রুল আউট করতে হবে যে ক্যান্সার ডেভেলপ করেছে কি বা সিরোসিস অফ লিভার হয়েছে কি সেটা রুল আউট করতে হবে। নেক্সট, আচ্ছা এবার আমরা ম্যানেজমেন্টের দিকে যাব। ম্যানেজমেন্ট কী করে আমরা করব নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ? মেন 3টে জিনিস কিন্তু আমাদের ম্যানেজ করতে হবে। প্রথম হলো প্রিভেনশন অফ হেপাটিক ইঞ্জুরি, হেপাটিকে যে ইঞ্জুরিটা হয়ে গেছে সেটাকে প্রিভেন্ট করতে হবে, ফাইব্রোসিস আমাদের প্রিভেন্ট করতে হবে, অ্যান্ড এছাড়া কোমরবিডিটিস আদার্স যা যা আছে সেগুলোকেও কিন্তু আমাদের এখানে ট্রিট করতে হবে। নেক্সট, অ্যাট প্রেজেন্ট লাইফস্টাইল চেঞ্জেস কনস্টিটিউট দ্য ফার্স্ট লাইন অফ ম্যানেজমেন্ট। নাসের জেনারেলি ম্যানেজমেন্ট ফার্স্ট লাইন হলো আমাদের লাইফস্টাইল চেঞ্জেস করতে হবে, যেখানে পেশেন্টদের বেসিক্যালি ওবেস পেশেন্টদেরই বেসিক্যালি ফ্যাট ডিপোজিটটা হয় যার জন্য লিভারের মধ্যে জমছে। তো আমাদের ওয়েট লসটাকে বেশি বেশি করে করতে হবে। ওয়েট লস দেখা গেছে যদি 5%-এর ওপরে যদি ওয়েট লস করা গেছে তাহলে কিন্তু স্টিয়াসোসিস আর ইনফ্লামেশনও কিন্তু অনেকটা আমরা কিন্তু রিজলভ করতে পেরেছি বা ইমপ্রুভমেন্ট দেখা গেছে। আর 10%-এর ওপরে যদি আমরা ওয়েট লস করতে পারি ফাইব্রোসিসও কিন্তু অনেকটা ইমপ্রুভ করারও এখানে স্টাডিজ দেখা গেছে। অল ফর্মস অফ এক্সারসাইজ করা যাবে, সেটা মডারেট হোক মাইল্ড হোক, কিন্তু পেশেন্টটাকে বারে বারে বলতে হবে যে আপনার এই একটা জায়গায় চলে এসছে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনার ওয়েট লস করতে হবে, আপনাকে বডির ওপরে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, বসে বসে করা মানে আপনি থাকলে হবে না, এক্সারসাইজের মধ্যে আনতে হবে। আপনি দরকার বলে একটা ডায়েট চার্ট আপনার প্ল্যান ওর মধ্যে আপনি ইনক্লুডও করে দিতে পারেন। সো দিস ইজ মেন ইন্টারভেনশন। এরপরে যাব, এবারে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট আমরা কখন করব? ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করব যখন এই 3টে জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হলো প্রোগ্রেসিভ নাস, মানে নাস থেকে কিন্তু আরও খারাপের দিকে প্রোগ্রেস করছে, হয়তো দেখা গেল ফাইব্রোসিস ধীরে ধীরে বাড়ছে, লিভার এনজাইমস কনস্ট্যান্টলি ওনার উপরের দিকে থাকছে। তার সাথে আর্লি স্টেজ অফ নাস উইথ রিস্ক অফ ফাইব্রোসিস, মানে আর্লি স্টেজ হয়ে গেছে, তার সাথে ফাইব্রোসিসের রিস্ক আস্তে আস্তে বাড়ছে। অ্যান্ড অ্যাক্টিভ নাস ওর প্রেজেন্টই আছে, স্টিয়াসো হেপাটাইটিস ডেভেলপও করে গেছে, তার সাথে দেখা যাচ্ছে কিছু নেক্রোটিং এই ইনফ্লামেশনও কিন্তু লিভারে ধরা পড়ছে, তখনই কিন্তু আমাদের মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে যেটা মেন আমাদের যেটা হলো মোর্টালিটিকে আটকাতে হবে, তার সাথে প্রোগ্রেশন অফ সিরোসিস অ্যান্ড হেপাটোসেলুলার কার্সিনোমা পর্যন্ত যাতে না চলে যায় সেখানেই কিন্তু আমাদের ওটাকে ধরে রেখে দিতে হবে। নেক্সট আমরা যাব,
তো প্রথমে যেটা আমরা দেখতে পারি ইনসুলিন সেন্সিটাইজিং এজেন্টস আমরা দিতে পারি, যেমন ফর এক্সাম্পল মেটফরমিন আর আমাদের থায়োলিনাজোলিডস। মেটফরমিনের মধ্যে আপনার রিডাকশন অফ ইনসুলিন রেজিস্ট্যান্স এনজাইম করে, কিন্তু হিস্টোলজি মানে যে স্টিয়াটোসিস হয়ে গেছে বা ফাইব্রোসিস ডেভেলপ হয়ে গেছে সেইগুলোর ওপরে কিন্তু মেটফরমিনের কোনো কাজ নেই। আর আমরা যেটা পায়োগ্লিটাজন আর রোসিগ্লিটাজন, এখানে দেখা গেছে যে পায়োগ্লিটাজনে কিন্তু ইমপ্রুভমেন্ট অফ হেপাটোসেলুলার ইনজুরিটাকে ইমপ্রুভ করে, আর রোসিগ্লিটাজন কিন্তু এনজাইমটাকে ইমপ্রুভ করে অ্যান্ড স্টিয়াসোসিসটাকে ইমপ্লিমেন্ট করে, কিন্তু ইনফ্লামেশনে খুব একটা বেশি কাজ করে না। পায়োগ্লিটাজনের কিছু সাইড এফেক্টস আছে, সো সেই জন্য পায়োগ্লিটাজন আমরা যখনই ইউজ করব আমাদের কিন্তু অনেকটু ভেবে চিন্তে ইউজ করতে হবে, ঠিক আছে? সব পেশেন্টদের কিন্তু আমরা ধরে ধরে দিতে পারি না। ওকে, নেক্সট আমরা যাব নাও রোল অফ ভিটামিন ই। ভিটামিন ইর রোল কী কী আছে আমাদের এই নাশে সেটা আমরা দেখব। নেক্সট, রোল অফ ভিটামিন ই মেনলি তিনটে রোল করে, দ্যাট ইজ অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যান্টি অ্যাপোটোটিক। অ্যান্টি অ্যাপোটোটিক মানে যেটা ফ্যাট ডিপোজিশনটাকে রোকে, ইনফ্লামেশনের উপরে কাজ করবে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করবে, আর ফ্যাট ডিপোজিশনটাকেও ভিটামিন ই আমরা দেখি যেটা একটা বন্ধ করে। একটা স্টাডি করা গেছে, এটা আপনার নিউ ইংল্যান্ডে, যেখানে একটা র্যান্ডমাইজড কন্ট্রোল নেওয়া গেছিলো, যেখানে দুটো ড্রাগ আর একটা প্লাসিবো একটা টেস্ট করা হয়েছে, প্লায়োগ্লিটাজন, ভিটামিন ই আর প্লাসিবো। ডিউরেশন ছিল 96 উইকস। অ্যাডাল্টসদের যাদের নাশ আছে লিভার বায়োপসি কন্ডাক্ট করে পরে যেটা ডেভেলপ করা হয়েছে, উইদাউট টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, সিরোসিস অফ লিভার, এগুলো যাদের নেই, আর লিমিটেড অ্যালকোহল ওভার 5 পিরিয়ডস। টোটাল পার্টিসিপেন্ট এখানে 247 জনকে নেওয়া হয়েছিল, যার মধ্যে পায়োগ্লিটাজন গ্রুপকে 30 পিপলকে 30 মিলিগ্রাম পার ডেসিলিটার 30 মিলিগ্রাম পার ডে দেওয়া হয়েছিল 80 পিপলদের। ভিটামিন ই দেওয়া হয়েছিল 800 ইন্টারন্যাশনাল ইউনিট 84 পিপলদের, আর প্লাসিবো 83 পিপলদের, মানে প্লাসিবো মেডিসিন দেওয়া হয়েছিল। সেই স্টাডিজ কন্ডাক্ট করা হয়েছিল। নেক্সট স্লাইডে আমরা যাব। সেখানে দেখা যায় যে ভিটামিন ই থেরাপি যাদের দেওয়া হয়েছে তাদের কিন্তু নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিসের ইমপ্রুভমেন্ট 43% কিন্তু হয়েছে, যেখানে পায়োগ্লিটাজনের ইমপ্রুভমেন্ট 34% হয়েছে, আর যারা প্লাসিবো হয়েছে তাদের 18% ডেভেলপমেন্ট হয়েছে। তো এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এফিকেসি আউটকাম অফ ভিটামিন ই অনেকটাই বেশি ইন নাশ। নেক্সট, এখানটায় লিভার এনজাইমসের ওপরে কতটা এফেক্ট করেছে, এখানে ইয়েলো লাইনে আমরা দেখতে যাচ্ছি প্লাসিবো, যেখানে কিন্তু যত উইকস বেড়েছে আস্তে আস্তে কিন্তু প্লাসিবোর ট্রেনটা দেখুন নিচের দিকে নামছে, তার মানে ওর কিন্তু কাজ খুব একটা হয় না। প্লাসিবো মিনস অবভিয়াসলি ওর তো কাজ হবেই না। যেখানে আপনারা গ্রিনে আর ব্লুতে আপনারা দেখুন যে দুজনেরই ওপরের ট্রেন্ডে আছে, বাট যেটা গ্রিন আছে দ্যাট ইজ ভিটামিন ই, তার কিন্তু অ্যালকালাইন অ্যামাইনো ট্রান্সফারেজের রেটটাকে কমানোর জন্য অনেকটা বেশি ভালো কাজ করছে রাদার দ্যান পায়োগ্লিটাজন। সিমিলারলি এই চার্টেও দ্যাট ইজ অ্যালকালাইন অ্যান্ড দ্যাট ইজ অ্যাসপার্টেট, দুটোরই কিন্তু এএলটি অ্যান্ড এসজি দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিটামিন ইর একটা ভালো রোল, যেখানে লিভার এনজাইমসকেও কন্ট্রোল করার একটা স্টাডি এখানটায় দেখা গেছে। নেক্সট আমরা যাব নাও হেপাটোলজিতে, যেটা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ লিভার ডিজিজে যেটা বলছে ভিটামিন ই improves transplant liver survival and decomposition amongst patients with non-alcoholic steatohepatitis। এখানে একটা 256 বায়োপসি নেওয়া হয়েছিল যাদের নাস ডেভেলপ করেছে, সেই তাদেরকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ই দেওয়া হয়েছিল 2 বছর ধরে। সেখানে দেখা গেছে যে যাদের ভিটামিন ই যারা ইউজ করেছে তাদের কিন্তু 78% সার্ভাইভাল চান্স, লিভার ট্রান্সপ্লান্টের সার্ভাইভাল চান্স 78% কিন্তু দেখা গেছে, রাদার দ্যান অন্যদের উইচ ইজ নিয়ার অ্যাবাউট 49%। তো ভিটামিন ই কিন্তু দেখা গেছে যে এত ভালো রোল প্লে করছে যে লিভার ট্রান্সপ্লান্ট পেশেন্টসদেরও যদি তার আগে যদি খাওয়ানো হয় তাহলে একটা লিভার ট্রান্সপ্লান্ট তো আর মুখের কথা না, লাইফে একবারই করতে পারবে, আর সেটা করার পরে কতটা সার্ভাইভ করবে না করবে অনেক সময় রিজেকশন হয়, কমপ্লিকেশন হয়, বাট ভিটামিন ই থেরাপিতে দেখা গেছে কিন্তু 78% ওর একটা সার্ভাইভাল রেট কিন্তু অনেকটা ইনক্রিজ করেছে। আমরা নেক্সট একটা গ্রাফে আমরা সেটা দেখতে পাবো উইথ অ্যান্ড উইথ। নেক্সট গ্রাফে পরেরটা যাও, নেক্সট গ্রাফে দেখতে যাব। এখানটায় আপনারা যেগুলো গ্রে লাইনটা যেটা আছে দ্যাট ইজ আপনার কন্ট্রোল অ্যান্ড ভিটামিন ই যেখানে আপনাদের দিয়েছে, অ্যান্ড ওখানটায় আপনারা দেখুন উইথ ডায়াবেটিস, এই চারটায় দেখুন উইথ ডায়াবেটিস কিন্তু আপনার ভিটামিন ই যাদের দিয়েছে তাদের কিন্তু সার্ভাইভাল রেট 78 to 80% কিন্তু অনেকটা বেশি, রাদার দ্যান যাদের ভিটামিন ই থেরাপি দেওয়া হয়নি তাদের সার্ভাইভাল রেট 43%-এর দিকে কিন্তু গিয়ে আটকে আছে। নেক্সট স্লাইডে। আচ্ছা, মেটা অ্যানালাইসিস অফ ভিটামিন ই ট্রায়াল, একটা অ্যানালাইসিস করে দেখা গেছে দ্য অ্যানালাইসিস রিভিলড দ্যাট দ্য গ্রুপ হু রিসিভড ভিটামিন ই তাদের একটা সিগনিফিকেন্ট এএলটি অ্যান্ড এএসটি অ্যান্ড ফাইব্রোসিস
অ্যান্ড এনএস অ্যান্ড আর্লি অ্যান্ড লেটার ফলো আপে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট দেখা গেছে। অ্যান্ড কারেন্ট এভিডেন্স কনফার্ম দ্যাট ভিটামিন ই whether given alone or combined improves biochemical and histological outcome in adults and pediatric. দুটোটাই কিন্তু খুব ভালো এফেক্ট করে ভিটামিন ই। নেক্সট আমরা যাব ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট। ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট এটা একটা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ডায়াবেটিস স্টাডিজে যেটা করা গেছে কী কী ম্যানেজমেন্টের একটা গাইডলাইন করে দিয়েছে। Pioglitazone improves NASH and can be considered for patient with NASH in context with patient with type 2 diabetes mellitus. যাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের জন্য কিন্তু Pioglitazone রেকমেন্ড আপনারা করতে পারেন। ভিটামিন ই ক্যান বি কনসিডার্ড ইন সিলেক্টিভ ইন্ডিভিজুয়ালস অ্যাজ ইট ইমপ্রুভস NASH in some patients without diabetes. Without diabetes যেসব পেশেন্টস আছে তাদের ডাইরেক্টলি Pioglitazone না দিয়ে আমরা কিন্তু ভিটামিন ই থেরাপিটা আমরা দিতে পারি। Pioglitazone দিলে অবভিয়াসলি সুগার ফল করে যাবে, তো তাতে আরও কমপ্লিকেশন বাড়বে। তো যাদের সুগার নেই তাদের Pioglitazone দিতে পারেন বা কম্বিনেশনও দিতে পারে, Pioglitazoneর সাথে ভিটামিন ই দিতে পারে। আর যাদের সুগার নেই তাদের কিন্তু ভিটামিন ইও আপনি দিয়ে একটা থেরাপি স্টার্ট করলে অনেকটা লিভার এনজাইমসগুলো কন্ট্রোল আনা যায়। আরেকটা নতুন ড্রাগ যেটা দেখা গেছে দ্যাট ইজ দি semaglutide. Semaglutide ক্যান বি কনসিডার্ড ইটস অ্যাপ্রুভড ইন্ডিকেশন ইজ টাইপ 2 ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি। এখানে কিন্তু পেশেন্টস উইথ নাশ এটাও কিন্তু দেওয়া যাবে। এরা একটা কার্ডিওভাস্কুলার এফেক্টও কিন্তু ডিটারমাইন করেছে, এটা আমরা নেক্সট কিছু স্লাইডে আমরা ওটাও নিয়ে একটা ডিসকাস করব। তো এই মুহূর্তে যেটা দেখা গেছে যে অ্যাভেলেবেল ডাটা যেগুলোর কালেক্ট করা হয়েছে ভিটামিন ই, Pioglitazone অ্যান্ড semaglutide ডু নট ডেমনস্ট্রেট অ্যান্টিফাইব্রোটিক, মানে ফাইব্রোসিস একবার হয়ে গেলে সেইটা কিন্তু কোনো ড্রাগই কন্ট্রোল করতে পারে না। তো ফাইব্রোসিস এমন একটা জিনিস যেখানে পৌঁছে গেলে লিভার তারপরে কিন্তু আমরা কিছু করতে পারি না। কিছু কিছু নতুন ড্রাগ যেটা নাশের জন্য আমরা এখনও ডেভেলপিং স্টেজে আছে, কিছু কিছু আমরা দিয়েও আমরা কিছু স্টাডি দেখতে পেয়েছি, যেমন ফর এক্সাম্পল GLP-1 আর অ্যানালগস আছে, SGLT2 ইনহিবিটার্স, এটা আমাদের সুগারের জন্য ইউজ হয়, দেন ওবেরটোলিক অ্যাসিড অ্যান্ড দেন সারোগ্লিটাজার অ্যান্ড এনারফাইব্রোনল। সারোগ্লিটাজার নিয়ে একটু কিছু কথা নেক্সট আমরা বলবো, নেক্সট স্লাইডে আমরা যাই। আচ্ছা, এটা হলো একটা ডুয়েল PPA মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি which recently approved একটা রিসেন্টলি, এটা মানে আমাদের ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া রিসেন্টলি এই ড্রাগটাকে অ্যাপ্রুভ করেছে ফর দি ট্রিটমেন্ট অফ নাশ। এটা বেসিক্যালি যেটা হলো ইট অ্যাফেক্টস দ্য ফ্যাটি অ্যাসিড ক্যাটাবলিজম while it has got impact in hypoglycemic control and insulin sensitivity. ফ্যাট রিডাকশনেও এটা কাজ করছে, তার সাথে যেটা কাজ করছে যে ইনসুলিন কমানোর জন্য মানে গ্লাইসেমিক কন্ট্রোল করার জন্য এটা কিন্তু খুব ভালো রোল প্লে করছে। নেক্সট আমরা যাব 3 ফেজ একটা স্টাডি করা গেছে যেখানে প্রসপেক্টিভ মাল্টি সেন্টার ডাবল বাইন্ডিং র্যান্ডামাইজড ট্রায়াল করা হয়েছিল 52 উইকসের জন্য, যেখানে দেখা গেছে দি এফিকেসি অ্যান্ড সেফটি অফ স্টারোগ্লিটারজাইড 4 mg কম্পেয়ার টু দ্যাট অফ প্লাসিবো করা হয়েছিল ইন জুলাই 2016 অ্যান্ড অক্টোবর। 2 বছর 52 উইকস ধরে একটা স্টাডি করা হয়েছে জুলাই 2016 থেকে অক্টোবর 2019 পর্যন্ত। সেখানে যেটা দেখা গেছে যে 102 অ্যাডাল্ট পেশেন্টস যাদের বায়োপসি প্রুভের নাশ আছে তাদের যে উইদাউট সিরোসিস ডেভেলপ করেনি সেই সব পেশেন্টদের কিন্তু দেখা গেছে যে স্কোর অ্যাবভ 4, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য কম্পোনেন্ট কিন্তু এখানে অনেকটা দেখা গেছে কমিয়ে দিয়েছে, যাদের এই স্টারোগ্লিটারজাইড আমরা কিন্তু প্রোভাইড করেছি। যে কোনো একটা কম্পোনেন্ট আমরা দেখেছি স্টিয়াসোসিস হতে পারে, লোভার ইনফ্লামেশন, হেপাটোসাইট বেলুলিং, ইচ কম্পোনেন্টসে কিন্তু ওটা মধ্যে অ্যাক্ট করেছে। নেক্সট আমরা যাব baseline characters of balanced between in staroglitazide 4 mg and placebo। দুটোর মধ্যে যেটা দেখা গেছে যে যাদের ওয়ার্সনিং অফ ফাইব্রোসিস 52 উইকসের 53% কিন্তু সেটা এফেক্ট করেছে, আর প্লাসিবোতে অবভিয়াসলি সেটা কম 23% ওটা এফেক্ট করেছে। অ্যান্ড সেকেন্ডারি এন্ড পয়েন্ট যেটা স্টারোগ্লিটারজাইড 4 mg সিগনিফিকেন্টলি রিডিউসেস দ্য স্কোর অফ হেপাটিক বেলুনিং। হেপাটিক বেলুনিংটাও কিন্তু অনেকটা রিডিউস করেছে, লোভার ইনফ্লামেশনও কিন্তু অনেকটা রিডিউস করা গেছে 4 mg অফ স্টারোগ্লিটারজাইড যদি আমরা পেশেন্টটাকে দিয়ে থাকি। নেক্সট আমরা যাই। আচ্ছা, নাও ভিটামিন ই এর সাথে যদি আমরা কম্বিনেশন করে যদি এই ড্রাগটা দিয়ে থাকি তাহলে কি হয়, সেই স্টাডিজে মোটামুটি দেখা গেছে যে 175 নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের পেশেন্টসদের নেওয়া হয়েছে, যেখানে 44 পপুলেশনকে আমরা শুধু 4 mg আমরা স্টারোগ্লিটারেজ দিয়েছি,
আর ভিটামিন ই 800 ইন্টারন্যাশনাল ইউনিট আমরা 41 পপুলেশনকে দিয়েছি, আর কম্বিনেশন করে আমরা ভিটামিন ই প্লাস ওই দুটো কম্বিনেশন করে আমরা 47 পপুলেশনকে দিয়েছি, আর 43 পপুলেশনকে আমরা সেরকম কিছু দিইনি, একটা কন্ট্রোল গ্রুপ হিসেবে রেখেছি। সেই স্টাডিতে যেটা দেখা গেছে, আর অবভিয়াসলি আমরা তাদের লিভার স্টিফনেস অলরেডি আমরা মেজার করে দেখে নিয়েছি, সেই গ্রুপকে দেখা গেছে। নেক্সট স্লাইডে আমরা যাব দাদা, নেক্সট স্লাইডে যাব। হ্যাঁ, সেই গ্রুপে দেখা গেছে 24 উইকস অফ ট্রিটমেন্ট আমরা দেওয়ার পরে দেখা গেছে দেয়ার ইজ অ্যান রিডাকশন ইন স্যাপ, মানে আপনার ফাইব্রোসিসের রিডাকশন অনেকটা দেখা গেছে কম্বিনেশন থেরাপি যাদের করেছেন, কম্বিনেশন অফ দিস টার্গো ও গ্লিটাজেড অ্যান্ড ভিটামিন ই, রাদার দ্যান একটা সিঙ্গল আলোন থেরাপির থেকে কিন্তু ডবল কম্বিনেশন থেরাপি অনেক ভালো রেজাল্ট করেছে। এটা সিগনিফিক্যান্ট আপনার HbA1c লেভেলটাও ইমপ্রুভ করেছে, আর তার সাথে HDL লেভেলটাও কিন্তু অনেকটা ইমপ্রুভ করা দেখা গেছে। নেক্সট, আচ্ছা, টেক হোম মেসেজ আমরা কি কি নিতে পারি? একদম প্রথমে যেটা হলো নন অ্যালকোহলিক লিভার ডিজিজ একটা থ্রেটনিং, আমরা সবাই দেখেছি, ইটস আ গ্লোবাল একটা অ্যালার্মিং জিনিস, এটা কিন্তু আমাদের ফাইন্ড আউট করে ডায়াগনোসিস করতে হবে। পেশেন্ট উইথ ডায়াবেটিস, স্পেশালি ডায়াবেটিস পেশেন্টদের অবশ্যই এটা কিন্তু আপনারা স্ক্রিন করবেন। অ্যান্ড ডিজিজ আইডেন্টিফিকেশন অ্যান্ড রিস্ক স্ট্র্যাটিফিকেশন ইজ দ্য কি। ডিজিজ আইডেন্টিফাই করাটাই হলো সব থেকে মেন কি পয়েন্ট, তারপরে তো ট্রিটমেন্ট করা, প্রথমে আগে আইডেন্টিফাইটা আমাদের করতে হবে। ডায়েটরি চেঞ্জেস আমরা জানি 90% অফ দ্য কেসেসে ওয়েট লস আর যদি লাইফস্টাইল মডিফিকেশন করা যায় তাহলে কিন্তু অনেকটাই ডেভেলপ করে যেতে পারে, তারপরে তো আমরা ওষুধ দেবো। তো লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ডায়েটরি চেঞ্জেসটা অবশ্যই মাস্ট। নিউমারাস মেডিকেশনস, এই পাইপলাইনে নতুন নতুন মেডিকেশনসও এসছে, সেইগুলোকে দিয়ে ট্রায়াল অ্যান্ড এরার মেথডসে আমরা চলছে, ইন ফার্দার আরও আসবে। ইন দ্য মিন টাইম ভিটামিন ই ফার্স্ট লাইন অফ ড্রাগ, ভিটামিন ই, তার সাথে যেটা স্টারোগ্লাটাইজ অ্যান্ড পায়োগ্লিটাজন, এটা আপনাদের ক্লিয়ারফুলি পেশেন্টসদের আপনারা উইথ ডায়াবেটিক নন ডায়াবেটিক সেরকমভাবে আপনারা দিতে পারেন, অনেকটা কিন্তু হেপাটিক স্টিয়াসোসিস কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো। নেক্সট, থ্যাংক ইউ সো মাচ পেশেন্টলি আপনাদের শোনার জন্য। অ্যান্ড মিস্টার সঞ্জয় বিদ্যুৎ দাকে আমরা অনেকটাই আমি থ্যাঙ্কফুল জানাচ্ছি যে এরকম একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো আপনাদের যদি এবার কোনো কোয়েশ্চেন বা ওপিনিয়ন কিছু থাকে তাহলে আমরা সেটা নিয়ে ডিসকাস করতে পারি। না, ব্লাড স্যাম্পেলের ব্যাপারে আপনারা আইডিয়া আপনারা পাবেন, যেটা আমরা বললাম যে যদি লিভার আপনারা যেটা হচ্ছে যে পেশেন্টদের মানে ডায়াবেটিস আছে আর যে পেশেন্টের ডায়াবেটিস নেই, তো ডায়াবেটিস যে পেশেন্টদের আছে তাদেরকে আপনারা রেগুলারলি আপনারা ইয়ারলি বলুন বা 6 মান্থস বলুন লিভার এনজাইমটাকে টেস্ট করাতে হবে। আর যেসব পেশেন্টসের অলরেডি ইউএসজিতে হেপাটোমেগালি তার সাথে ফ্যাটি লিভার ডায়াগনোসিস হয়ে গেছে, সেই পেশেন্টদের আপনারা একটা ইলাস্টোগ্রাফি করিয়ে নিতে পারেন। ইলাস্টোগ্রাফিতে স্টিয়াটোহেপাটাইটিস হয়ে আছে কি বা আপনার ফাইব্রোসিস হয়ে আছে কি, এইটা কিন্তু লিভারে অলরেডি চলে আসবে। যদি দেখছে ফাইব্রোসিস নেই, স্টিয়াটোহেপাটাইটিস হয়ে আছে, তাহলে আপনি ট্রিটমেন্ট প্রোটোকল যদি ডায়াবেটিস হয় তাহলে আপনি পায়োগ্লিটাজন দিয়ে শুরু করতে পারেন, আর যদি ডায়াবেটিস না হয় আপনি ভিটামিন ই দিয়ে শুরু করতে পারেন। ব্লাড প্যারামিটার্সটা আমাদের ফ্রিকোয়েন্টলি করিয়ে দেখতে হবে যে আমাদের ইলাস্টোগ্রাফির দিকে যাচ্ছে কি। যদি দেখা যাচ্ছে সবসময় রেজড হয়ে থাকছে, সব আপনার ব্লাড ALT ASG আপনার বেড়ে থাকছে, কিন্তু ওর আদার্স কিছু নেই, ওর কোনো গল ব্লাডারের স্টোন নেই, ওর পেটের অ্যাবডোমিনালে কোনো কিছু নেই, কিন্তু ফ্যাট লিভার জমে আছে আলট্রাসাউন্ডে, তাহলে আপনি ওই ইলাস্টোগ্রাফি করিয়ে আপনি ওটাকে ডায়াগনোসিস করতে পারেন। স্যার, হেপাটোমেগালি যে আমরা বইতে পড়েছিলাম তাতে মানে কজ অফ ক্যান্সার, আদার্স কি কজ আছে? হেপাটোমেগালি তো ক্লিনিক্যাল টার্মে হলো লিভারটা বেড়ে যাওয়া, এটা কোনো রোগ না, এটা লিভার বেড়ে যাচ্ছে। যেমন জ্বর কি কোনো রোগ? জ্বর হলো একটা ক্লিনিক্যাল সাইন, সেরকমও হেপাটোমেগালি একটা সাইন। এটার আন্ডারলাইনিং কজ প্রচুর হতে পারে, আপনার এই নন অ্যালকালিক ফ্যাটি লিভার ডিজিজও হতে পারে, আপনার ক্যান্সারও হতে পারে, কিছু বিলিয়ারি প্রবলেমও হতে পারে, গলস্টোনও হতে পারে, কোলাঞ্জাইটিস হতে পারে, প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে, তো প্রচুর নানান রোগ আছে, সেইগুলোর রিলেটেড কিন্তু হেপাটোমেগালি হতে পারে। তো হেপাটোমেগালি যদি হয়ে থাকে সেটা একটা ইমপ্রেশন দিচ্ছে ইউএসজিতে, আমাদের সেই সূত্র ধরে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে হেপাটোমেগালি কেন হচ্ছে। ওর কি গলস্টোন আছে, নাকি ওর কোনো বিলিয়ারি র্যাডিক্যালে কোনো সমস্যা হচ্ছে, নাকি ওর কোনো টিউমার থাকছে ভেতরে, নাকি অনেক সময় দেখা যায় যে এই স্টিয়াথ্রোসিস হয়ে আছে, এই পার্টটা কিন্তু আমরা অ্যাভয়েড করে দিই। আমরা ভিটামিন আমরা দেখে নিই হেপাটোমেগালি আছে, ফ্যাটি লিভার আছে, মানে ফ্যাট জমেছে, আমরা হয়তো তাকে একটা লিভার লিপিড প্রোফাইল করিয়ে দিলাম,
তোমার হয়তো কোলেস্ট্রল হচ্ছে, বা হয়তো গল ব্লাডারের দিকে আমরা চলে গেলাম যে তোমার হয়তো গল ব্লাডার পাথর আছে, হয়তো এখানে বোঝা যাচ্ছে না, এটা এমআরসিপি করে নাও। কিন্তু এই যে একটা সেগমেন্ট আছে যেটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এই সেগমেন্টটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে। তার জন্য রুটিন ব্লাড ইনভেস্টিগেশন করান, তার জন্য ইলাস্টোগ্রাফি করান, ফাইব্রো স্ক্যান করিয়ে লিভারের ফাইব্রোসিস ডেভেলপ করছে কি সেটা দেখেন। তো এইটা আর যেটা আপনি বলছেন যে ক্যান্সার, যেটা ওটা যে সিরোসিস অফ লিভার আর হেপাটোসেলুলার ক্যান্সার, ওটা তো এন্ড স্টেজ চলেই গেছে অলরেডি। লিভার ক্যান্সার আমরা যখন ধরা পড়বো তখন আমাদের কাছে হাতে আর কিছু করারই তো থাকে না, তখন আর কি করবেন, পেটে জল জমছে, ওই অ্যাসাইটিস ট্যাপিং করে দিতে হবে, আর যদি কিছু কেমো রেডিয়েশন প্যালিয়েটিভ থেরাপি ডিপেন্ডিং আপন ওর হিস্টোপ্যাথোলজি স্লাইড এক্সামিনেশন করে আমাদের দেখতে হবে কোন স্টেজে গেছে, সেই স্টেজ অনুযায়ী। ওটা তো কমপ্লিটলি মানে আমাদের হাতের বাইরেই চলে যাচ্ছে। ধরুন আপনাদের প্র্যাকটিসের মধ্যে আপনারা ওর আগে যদি ডায়াগনোসিস করে নিতে পারেন, তার আগে যদি ট্রিটমেন্ট করে নিতে পারেন, তাহলে পেশেন্ট বেনিফিট কিন্তু প্রচুর হবে। ওই জায়গাটাকেই আমাদের ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় না আর কোনো কিছু হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।